শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ইশরাত জাহান মনি। গাজীপুরের চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানা শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শ্রমিকদের দাবি দেওয়া আসলে কি আমাদেরকে জানাবেন, কি জানতে পেরেছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে কিছুদিন পর পর কিন্তু নানা অজুহাতে কিন্তু সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু সড়কে নেমে আসে এবং সাধারণ যে যাত্রী রয়েছে তারও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের কারণে। তো আপনি জানেন যে আজকেও কিন্তু সেই আপনার একটি অস্থির অবস্থা তৈরি করে রেখেছে গাজীপুরের যে মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু চন্দ্রা এলাকায়। সকাল থেকে আমরা দেখেছি যে 2 মাসের বেতন বকেয়া যে রয়েছে তার এবং বোনাসের দাবিতে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সড়কেই সাধারণ শ্রমিকরা কিন্তু অবস্থান নিয়েছেন। তো এখন কিন্তু যে যাত্রীদের কিন্তু দুর্ভোগের মধ্যেই পড়েছেন। এখানে সকাল থেকে কিন্তু তারা এই নানা দাবি সহ নিয়ে কিন্তু সড়কে নেমে এসেছেন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে তাদেরকে সড়ক থেকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন, তারপরেও কিন্তু তারা দেখছি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু মানে একটা অস্থির অবস্থা তৈরি করে রেখেছে এবং আপনার সব জায়গায় অর্থাৎ কিছুদিন পর পর নানা দাবিতেই কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছে তারা কিন্তু আপনার সড়কে অবস্থান নিয়ে কিন্তু তারা দাবি দেওয়ার কথা বলছেন। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে এবং বেশ কয়েকটি স্থানে কিন্তু শ্রমিকরা অর্থাৎ এখানে কিন্তু অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করে রেখেছে এবং সব জায়গায় আমরা দেখেছি এখানে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় নেমে এসেন এবং তাদের যে দাবি সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা 2 মাসের বেতন পান। মাহমুদ জিন্স নামে যে পোশাক কারখানা রয়েছে কালিয়াকুর চন্দ্রা এলাকায়, সেই শ্রমিকরা কিন্তু এই পর্যন্ত কিন্তু 5-6 বার তারা কিন্তু একই দাবিতে কিন্তু আপনার রাস্তায় নেমে এসেছিল। কিন্তু আজকেও সেই ধারাবাহিকতা কিন্তু তারা আজকে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবির কথা সেগুলো কিন্তু বলছেন এবং যে সাধারণ মানুষ যারা রয়েছেন এই রুটে অর্থাৎ যাতায়াত করেন তারা ঢাকা গাজীপুর ময়মনসিংহ বিভিন্ন রুটে যারা আপনার এই রুট ধরেই চলাফেরা করেন তারা কিন্তু একটা দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ উভয় পাশে কিন্তু দীর্ঘ সেই যানজট সৃষ্টি হয়ে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যে যাত্রী রয়েছেন অর্থাৎ এই রুটে যারা চলাচল করেন তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের বুঝিয়ে সুজিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা জানিয়েছেন যে তারা 2 মাসের যে বকেয়া বেতন সেটা পরিশোধ করলে তাহলে তারা সড়ক ছেড়ে দিবে, এই রকমটাই কিন্তু সাধারণ শ্রমিকরা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে কিন্তু আপনার টিএনজি পোশাক কারখানা এবং আশুলিয়াদের চক্রবর্তী এলাকায় গিভেন্সি ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিকরা তারাও কিন্তু সড়ক মানে আপনার অবরোধ করে কিন্তু তাদের যে দাবি দেওয়া নিয়ে কিন্তু বেশ কিছুদিন সড়কেই তারা অবস্থান করেছিল। তার পাশাপাশি অর্থাৎ এখানে একটি মানে আপনার দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। এই সড়কগুলোতে কিন্তু আপনার যে সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু আপনার কিছু হলেই তারা সড়কে কিন্তু নেমে আসতেছে এবং সাধারণ যে মানুষ তারা কিন্তু বলছেন যে এই যে দুর্ভোগের একটি জায়গায় পরিণত হয়েছে, এখানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু বাসের মধ্যে তারা দীর্ঘ সময় থেকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা যেভাবে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাতে কিন্তু আমরা দেখাচ্ছি যে গাজীপুরের যে অস্থির অবস্থা তৈরি করে রেখেছে। আমি যদি একটু আপনাকে বলতে চাই যে গাজীপুর ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত এই গাজীপুর, কিন্তু এখানে শিল্প যে কলকারখানা রয়েছে তাদের শ্রমিকদের কিন্তু নানা সমস্যা থাকতেই পারে, কিন্তু মানে সাধারণ মানুষ যেটা বলছে যে কিছু হলেই যে তারা রাস্তায় নেমে এবং সড়ক ব্লক করে দিয়ে তাদের দাবির কথা বলতে হয়, এটা আসলে দুঃখজনক। এভাবেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই পর্যন্ত এই আপনার মাহমুদ জিন্স ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা এই পর্যন্ত কিন্তু 5-6 বার কিন্তু তাদের একই দাবিতে কিন্তু সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে কিন্তু কথা বলছেন। তো গাজীপুরের এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যে তারা এখান থেকে কিন্তু তাদেরকে বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়া যায় কিভাবে, মানুষকে দুর্ভোগ থেকে কিভাবে ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায় তার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। ধন্যবাদ আপনাকে।
গাজীপুরের চন্দ্রাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। এবার জানবো বাজার পরিস্থিতি। কুমিল্লায় সবজির দাম কিছুটা কম থাকলেও মাংসের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজার নিয়ে ক্রেতাদের কেমন প্রতিক্রিয়া দেখছেন, কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ইসরাত, আপনাকে আমি একটা বিষয় জানা রাখি, কুমিল্লা যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে, আসলে নিত্যপণ্য যে বাজার, বিশেষ করে আসলে তেলের যে সংকট রয়েছে কুমিল্লা বাজারগুলোতে। তেল আসলে যে বোতল যে তেল পাওয়া যাচ্ছে না, তারা বলছেন যে আসলে কোম্পানি তেল দিচ্ছে না। তবে আমরা যেটা জানি, খুচরো বাজারে যে তেল বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, আর বোতলজাত যে তেল রয়েছে 140 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সেই কারণে আসলে বোতলজাত তেল বিক্রি হচ্ছে না, কোম্পানিগুলো দিচ্ছে না তেল। আর তবে জানি কুমিল্লা যে নিত্যপণ্য বাজার আমরা দেখেছি, আদা 220 টাকা, রসুন 220 টাকা, আপনার পেঁয়াজ 100 টাকা। সেদিক থেকে যদি বলি, কুমিল্লাতে বাজারগুলো রয়েছে, চালের দাম আসলে বৃদ্ধি পেয়েছে, মিনিকেট চাল। আরেকটা জানি কুমিল্লার যে সবজির বাজার বলছেন, যে সবজি বাজার আসলে কমতে শুরু করেছে। এবং আরেকটা জানা রাখি, কুমিল্লার আলু বাজার আসলে বেসামাল, যেখানে আলু চলছে 70 থেকে 75 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু যে সময় শীতের সময় আলু এখন কমার কোনো সম্ভাবনা দেখছি না আলুর বাজারে। আর এই কুমিল্লার এই যে বাজার, এই বাজার আমরা দেখেছি, এই ছিল কুমিল্লার থেকে আসলে সর্বশেষ। ইসকন ও সদস্যদের হামলায় আইনজীবী হত্যার ঘটনায় অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলছেন আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। তো গতকালকে যে আমাদের যে লান্ডন ব্রাদারকে হত্যা করা হয়েছে, তারা প্রথমে আদালত অবমাননা করে চিন্ময় দাসের গায়ে আটকে দিয়েছে। এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে। অর্থাৎ ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদেশ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়, উনাদের ইন্ডিয়াতে 3 জন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। স্বর্ণা দাসকে বর্ডারে হত্যা করা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল, গর্ষচন্দ্র রায়কে জেলে নিল, আমাদের নিতাই কুমার রায় লার্নেড সিনিয়র উনাদেরকে জেলে নিল, তখন তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডা ইসকনকে দিয়ে, অর্থায়ন দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে। তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, দেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে, তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। 3টা মামলা হয়েছে, যে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মোট 30 জন আর 3 জন, টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ, কালকে আপনারা দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, ওনারা 2 জনে কিন্তু ইসকন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম ইসকনের বিরুদ্ধে কথা, কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে, সংবিধানের কথা বলছে, সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব, যে আমরা জনগণ থেকে, কোর্ট থেকে, আইনজীবী থেকে সকলের দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি, যে রাষ্ট্রযন্ত্র আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্র উপরে ছেড়ে দিয়েছে। এখন যদি সবকিছু নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা তো আর এখানে প্রসিড করার কোনো স্কিম
কোর্টের প্রত্যেকটা অবজারভেশন আমরা স্যাটিসফাইড, কারণ কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিধর্মী হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। কারণ ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নিবে, মন্দির আছে তারা সেখানে পাঠ্য দিবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখন ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। যেরকম ইসকন সদস্যদের হামলায় আইনজীবী হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আইনজীবী মনিরুজ্জামান। আবারও বাজার পরিস্থিতি। মানিকগঞ্জে আগাম শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়লেও চড়া দাম। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে সবজির দাম কেমন দেখছেন, কি বলছেন ভোক্তারা, জানাবেন। মানিকগঞ্জে ব্যাপক পরিমাণে কিন্তু সবজির আবাদ হয়ে থাকে। বাজারে ইতিমধ্যে শীতকালীন সবজিতে সয়লাভ হয়েছে, কিন্তু সেই সবজি সরবরাহ বেশি থাকলেও কিন্তু এখনো দাম কিন্তু সাধারণ ক্রেতা এবং নিম্নবিত্ত এবং অতি পরিবারের কিন্তু নাগালের বাইরে। এবং ক্রেতা এবং বিক্রেতারা যেটি বলছেন যে শীতকালীন সবজির যে সেগুলো সবজি বাজারে সরবরাহ অনেকটাই, কিন্তু দাম যে এখনো যে অবস্থা আছে তাতে গেলে কিনে যে খাওয়ার মতো সে পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। তো আমি যদি আজ বাজার দর বলতে যাই তাহলে বলতে হয় যে বেগুন পাইকারি আড়তে বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজি, নতুন আলু বিক্রি হয়েছে 85 টাকা কেজি, পুরাতন আলু 70 টাকা, ফুলকপি 40 টাকা কেজি, পেঁপে 30 টাকা, করলা 70 টাকা, লাউ 30 থেকে 40 টাকা প্রতি পিস, বাঁধাকপি 30 টাকা, কাঁচামরিচ 80 টাকা, সিম 110 থেকে 120 টাকা এবং ধনেপাতা 50 টাকা, মূলা 20 থেকে 25 টাকা। তো পাইকারি আড়ত থেকে এই খুচরা বাজারে আসার পরেই কিন্তু সে কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি খুচরা বিক্রেতাদের সাথে। বিক্রেতারা যেটি বলছে যে তাদের আড়তে যে দামে বিক্রি হচ্ছে সেখান থেকে চড়া দামে বিক্রি করছে এবং আড়তদারির যে খরচ, সে খরচ দেওয়ার পরে পরিবহন খরচ মিলিয়ে তারা যে দামে বিক্রি করছে তারা বলছে যে এতেও তারা অনেকটা লোকসানে পড়ছে। কিন্তু সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের অভিযোগ হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা এই যে কারসাজি করে এই যে সবজি, শীতকালীন সবজি, এই সবজির দাম বৃদ্ধি করেছে বলে তারা দাবি করেছেন। তো আমরা আরো যতটুকু জানতে পেরেছি যে প্রান্তিক কৃষকরা যেটি দাবি করছেন যে তারা যে মাঠ থেকে যে সবজিগুলো পাইকারি আড়তে আনছে সেক্ষেত্রে সেখান থেকে যে একটি মধ্যস্বত্বভোগী তারা কম দামে কিনে আবার বেশি দামে বিক্রি করার কারণেই কিন্তু এই সবজির দামগুলো বৃদ্ধি পাচ্ছে। তো সাধারণ ক্রেতা এবং ভোক্তারা যেটি বলছেন যে এই আগে যে 100 টাকা 200 টাকা আনলেই কিন্তু 4-5 প্রকারের কিন্তু সবজি তারা কিনতে পারতেন, কিন্তু এখন 1000 টাকা নিয়ে এসেও কিন্তু এক ব্যাগ সবজি তারা বাজার করতে পারছেন না এবং তারা যেটি বলছেন সংসার চালানোই অনেকটা দায় হয়ে পড়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা মাঝে মধ্যে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং ভোক্তা অধিকারের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের জন্য পাইকারি আড়তগুলোতে অভিযান চালিয়েছেন। ক্রয় রসিদ ব্যতীত এবং যারা কারসাজি করে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে তারা অনেকটাই ব্যবস্থা নিয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়ীকে তারা মামলা দিয়েছেন এবং জরিমানা করেছেন। তো তারা যেটি বলছেন যে তারা বাজার মনিটরিং এর ব্যবস্থা জোরদার করবেন এবং বাজার নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের নাগালের মধ্যে আসে তার চেষ্টা করছেন। তো সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের দাবি যে এই ভরা মৌসুমেও যে সবজির দাম চড়া সেটি যেন নেমে আসে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে তার দাবি জানিয়েছেন। তো ইসরাত, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শীতকালীন সবজি নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে শাকসবজি বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী আব্দুল আলিম।
জয়পুরহাট জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে আলু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, স্বল্প মূল্যে আলু পেয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্টে, এটা শহীদ মিনারের সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি যে গত 1-1.5 মাস 2 মাস আগে থেকে যে বাজারের যে কাঁচা মাল সহ আলুর যে বাজারের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কিন্তু ঠেকাতে প্রশাসনের তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ছিল, কিন্তু তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছিল না। তো এই বাজার নিয়ন্ত্রণে না আসার কারণে একটা ভালো খবর হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই যে আলুর বাজার, আজকের বাজারে কিন্তু 80 টাকা দরে আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জেলা প্রশাসনের যে সহযোগিতা, যে জেলা প্রশাসনের আয়োজনে এই যে আপনারা দেখছেন যে এখানে 50 টাকা প্রতি কেজি আলুতে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত আলু এখানে কিন্তু বিক্রয় করা হচ্ছে সাধারণ মানে ক্রেতাদের কাছে, এবং ভোক্তারা কিন্তু কিনে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই আলুর বাজারের যে জয়পুরহাট জেলা কিন্তু জয়পুরহাট জেলার কিন্তু আলু উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম। তো আমি এই উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষে এই উদ্যোগ যে নিয়েছেন, আমি উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম এখানে আছেন। উপজেলা নির্বাহী অফিসার, আপনারা এই উদ্যোগটা কেন নিলেন হঠাৎ করে? ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি বিভিন্ন নিত্য পণ্যের বিশেষ করে আলুর বাজারে বেশ অস্থিরতা দেখা গিয়েছে। তো এটিকে যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়, এজন্য টাস্কফোর্স অভিযানের পাশাপাশি আমরা এই ভর্তুকি মূল্যে 50 টাকা কেজি দরে আলু বিক্রয়ের ব্যবস্থা নিয়েছি, যাতে স্বল্প আয়ের মানুষজন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের যে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি সবজি আলু তারা ক্রয় করতে পারে। এজন্য আমাদের দিনব্যাপী আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা এবং আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধি রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে দিনব্যাপী আমরা এই কার্যক্রম গ্রহণ করছি এবং আমরা নিয়মিত মনিটর করছি এবং জনগণের মধ্যে থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এই বিষয়ে। ধন্যবাদ। আমি এখানকার যে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র প্রতিনিধি তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা কেমন সাড়া পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা যে ন্যায্য মূল্যে যে আমরা আলু বিক্রির ব্যবস্থাপনা নিয়েছি সেটা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আর বাজারের একটা যে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে, আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় সেই স্টোরগুলোতে রেট দেওয়ার মাধ্যমে আমরা সেখান থেকে কম মূল্যে তাদেরকে একটা মিনিমাম একটা প্রফিট দিয়ে আমরা সেই জায়গা থেকে কম মূল্যে আলু নিয়ে এসে জনগণের মাধ্যমে সেটা সরবরাহ করছি। এর মাধ্যমে আমরা আশা করি যে অন্তত দিনে 500 থেকে 700 জন মানুষ উপকৃত হচ্ছে। ধন্যবাদ। এটা কতদিন চলবে আপনাদের? ইনশাল্লাহ এটা যতদিন আমাদের নতুন আলু না আসছে এবং এই কৃত্রিম সংকট যতদিন পর্যন্ত না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চলমান রাখবো। আচ্ছা, আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনি তো আলু কিনতে এসেছেন, কি আপনি আলু কিনতে কি মনে করছেন এখানে আসে? এখানে কম দামে বিক্রি হচ্ছে তাই এখানে নিতে আসছি। অন্যান্য জায়গায় তো আলুর দাম বেশি। আলু কত রে? আচ্ছা, এখানে 50 টাকা কেজি আলু। এতে আপনারা মানে কিনতে এসে মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না? হ্যাঁ, অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করছে, এখানে কম দামে পাচ্ছি, উপকৃত হচ্ছে জনগণ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম এলাকা হলেও কিন্তু এখানে আলুর বাজারে কিন্তু কোনো স্বস্তি নেই। তবে আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে কথা বলেছি, তিনি যেটি সহযোগিতা করছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য কোল্ড স্টোর থেকে যে মজুতদাররা যে সিন্ডিকেট করে বেশি দামে আলু বাজারে ছাড়তে ছিল, কিন্তু সেটা তারা ন্যায্য দামে কিনে এনে 50 টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে এই কার্যক্রম যতদিন বাজারের ঊর্ধ্বগতি থাকবে, আলুর দাম ঊর্ধ্বগতি থাকবে, ততদিন চলবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে আলুর বাজারের পরিস্থিতি এবং বৈষম্য বিরোধী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আলু ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে। সর্বশেষ আমি এখন ইশরাতের কাছে চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে আলু, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।
ঠান্ডা বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁও এলাকায় বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, হাসপাতালে রোগের চাপ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ইসরাত। আমি আপনাকে একটু জানাতে চাই যে এই মুহূর্তে শীত মৌসুম চলছে। এই শীত মৌসুম থাকার কারণে আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে সারাদিন রোদ থাকলেও সারা রাত প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। আর এই ঠান্ডার কারণে ঠাকুরগাঁয়ের যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে নানা ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। আমরা লক্ষ্য করেছি যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ডায়রিয়া এই ধরনের রোগীর সংখ্যাগুলো হাসপাতালে বাড়ছে। আমি যেমন এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁয়ের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই ওয়ার্ডে রোগীর শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি রয়েছে। এই ওয়ার্ডটি 45 শয্যা নিয়ে গঠিত এবং আমরা লক্ষ্য করছি যে এখানে একটি বেডে 2টি করে রোগী আছে এবং এই রোগীরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া এসব রোগে আক্রান্ত হয়েছেন। আমরা দু একজন রোগীর সঙ্গে যদি কথা বলি যে আপনারা এই যে কতদিন ধরে আছেন এবং আপনার রোগীর কি সমস্যা একটু বলবেন। আমি আজকে থেকে 5 দিন থেকে আছি। আমার রোগী নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লাগছে। এই যে এখানে আছি 5 দিন থেকে, এখনো ভালো হয় নাই, তবে স্যাররা আছে দেখতেছে, বলতেছে যে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শীতের কারণে শীতের শুরুতেই মনে করেন যে আপনার যে যেমনটা জানছে। আমরা আরেকজন অভিভাবকের কাছে জানবো, আপনার বাচ্চার কি হয়েছে, কতদিন ধরে আছেন? আমরা 9 দিন যাবত ঠাকুরগাঁও সদর হাসপাতাল। আমার বাচ্চা অসুস্থ, এই বেডে আমরা 2-3 জন পর্যন্ত আছি। এই জন্য আমরা অক্লান্ত হয়ে গেছি স্যার। যেমনটি জানছিলেন যে এখানে রোগীগুলো অনেকদিন ধরে এখানে চিকিৎসা সেবা গ্রহণ করছে। আমরা আরেকজন রোগীর সঙ্গে একটু কথা বলবো যে আপনারা এই হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা? হ্যাঁ পাচ্ছি তো। কতদিন ধরে আছেন? 2 দিন ধরে আছি। কেমন চিকিৎসা পাচ্ছেন হাসপাতালে এটা বলেন? হ্যাঁ ভালোই পাচ্ছি। আমার বাচ্চা তিনি যেমনটি জানাছিলেন যে তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন। আমাদের সঙ্গে এখানে এই ওয়ার্ডের শিশু চিকিৎসক রয়েছেন ডাক্তার সাজ্জাদ শাহীন। আমরা একটু তার কাছে জানবো যে এই শীতের রোগীর প্রকোপটা সম্পর্কে, এই যে রোগটা যে বাড়ছে, তো এগুলো আপনার কিভাবে মোকাবিলা করছেন? অনেক ধন্যবাদ। আসলে প্রতি বছরই দেখা যায় যে শীত যখন শুরু হয়, যখন শীত শুরু হয়, শীতের সেই সময়টাতে কিন্তু আমাদের রোগী বাড়া একটু শুরু হয়। যদিও আমাদের এই হাসপাতালে অ্যাভারেজ 150 থেকে 170-80 জন কিন্তু শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যেকোনো সবসময় কিন্তু আমাদের এই পেশেন্টটা থাকে। তারপরও মাঝে মাঝে কিছু সময়ের জন্য আমাদের একটু পেশেন্ট বাড়ে যায়। যখন পেশেন্ট বাড়ে যায় আসলে তখন আমাদের জন্য এটা খুব প্রবলেম দেখা দেয় একটু। কারণ আপনারা জানেন যে আমাদের চিকিৎসক সংকট আছে, নার্স সংকট আছে, আরো যে অক্সিলারি স্টাফ যেমন ওয়ার্ড বয়, আয়া, হ্যাঁ জি, এগুলো সবই কিন্তু সংকট থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি যে যত সম্ভব যত ভালো করা দেওয়া যায় চিকিৎসা সেবাটা আমরা সেটা চেষ্টা করি। যেমনটা জানাচ্ছিলেন যে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তারা সঠিক সেবা দেওয়ার জন্য। এই ছিল ঠাকুরগাঁয়ের হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে ঠান্ডা জনিত কারণে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে, এই ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী শাকিল আহমেদ। মৌলভীবাজারের অস্থায়ী দোকানগুলোতে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানবো সহকর্মী সালে এলাহি কুটির কাছ থেকে। কুটি, গরম কাপড়ের দোকানে ভিড় কেমন দেখছেন, বেচা বিক্রি নিয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ। আপনাকে একটি বিষয় জানাতে হয় যেটি হচ্ছে যে মৌলভীবাজার চা, হাওড় এবং পাহাড় বেষ্টিত এই জেলায় শীতের প্রকোপটা অনেকটাই বেশি। ইতিমধ্যেই বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকবার রেকর্ড করা হয়েছে। আজকেও তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের শীতের প্রকোপটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বাড়ছে যে আপনার গরম কাপড়ের চাহিদা। সেই গরম কাপড়ের চাহিদার অংশ হিসাবে মৌলভীবাজারের যে খোলা বাজার, যেটা ফুটপাতের দোকান যেটাকে বলা হয়, সেখানে প্রচুর ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের। এই পুরাতন কাপড়ের যারা কাপড় কিনেন তাদের অনেকেই হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, এমনকি গরিব শ্রেণীর মানুষরাও এখানে এই কাপড়গুলা কিনতেছেন। এই কাপড়গুলা যেগুলো হচ্ছে যে বিদেশি পুরাতন কাপড় এখানে বিক্রি হচ্ছে এবং সকাল থেকে এই কাপড়গুলা অনেকটা সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আপনাকে দেখাতে চাই এখানে জ্যাকেট, যেটা অন্যান্য বাজারে
500 টাকা, সেখানে এটা 50 টাকা দামে বিক্রি হচ্ছে এবং 30 থেকে 50 টাকা এবং 100 টাকা দরের কাপড়গুলো এখানে বিক্রি হচ্ছে এবং কম্বল যেগুলা বিদেশি কম্বলগুলো বিক্রি হচ্ছে এখানে অনেকটাই সস্তায় মানুষরা কিনতে পারছেন। এখানে যারা মূলত যারা ক্রেতা রয়েছেন তারা হচ্ছেন যে কম আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা এখানে কিনতেছেন। আমি কথা বলেছিলাম বিক্রেতার সাথে, তারা বলছেন যে এবারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি বস্তা তারা যে কাপড় কিনতেন সেখানে 5 থেকে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন এই ব্যবসায়, যার কারণে তারা কম দামে মালটা বিক্রি করতে পারছেন না। ক্রেতার সাথে কথা বলেছিলাম, ক্রেতা বলছেন যে তারা এবার সন্তুষ্ট আছেন, যে পরিমাণ দামে বিক্রি করা তারা কিনতে পারছেন সেটা মার্কেট থেকে কিনলে অনেকটাই বেশি দামে কিনতে হতো। এই হচ্ছে মৌলভীবাজারের পুরাতন বাজারের গরম কাপড়ের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের দোকানগুলোতে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি। স্থান জটিলতায় স্থবির হয়ে পড়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, প্রকল্পের কাজে ধীর গতি নিয়ে কি বলছে সিটি কর্পোরেশন, জানাবেন। 2022 সালের জুলাইয়ের দিকে 122 কোটি টাকা দিয়ে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন ব্যবস্থাপনার যে উন্নয়ন কাজ সেটি কিন্তু হাতে নিয়েছিল। অর্থাৎ এরপর থেকেই কিন্তু তারা বিভিন্নভাবে স্থান জটিলতায় ভুগছেন এবং সেটি বলছেন যে স্থান জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যেই তাদের যে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল সেই কাজ কিন্তু 20% হয়েছে, যার কারণে কিন্তু উন্নত বর্জ্য ব্যবস্থাপনার যেটি সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত যে আলোর মুখ দেখবে সেই বিষয়টি কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চিত না। তবে সিটি কর্পোরেশন বলছেন যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং নগরবাসীকে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা থেকে অর্থাৎ অসুস্থ এবং যে উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় কিভাবে আনা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছিলাম যে গত বছরেও কিন্তু একটি ডাম্পিং স্টেশন ময়মনসিংহের ব্রিজ সংলগ্ন সেখানে কিন্তু উদ্বোধন করা হয়েছিল, সেটিও কিন্তু অর্ধেক কাজ হয়েছে এবং বাকি কাজগুলো কিন্তু এখনো পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। অর্থাৎ সেখানে কথা হয়েছিল যে সেটি ময়মনসিংহ নগরীর যে মেডিকেল বর্জ্য অর্থাৎ প্রায় 250 ডায়াগনস্টিক এবং ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের একটি চুক্তি হয়েছিল মেডিকেল বর্জ্য উন্নতিকরণের লক্ষ্যে, কিন্তু সেটি কাজ শুরু হলেও কিন্তু এখনো পর্যন্ত সেই কাজটি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু 200 ডাস্টবিন এবং 20টি কিন্তু ট্রান্সফার স্টেশন নির্মাণের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি এবং সিটি কর্পোরেশন বলছেন যে তারা সেই বিষয়ে কিন্তু তৎপর রয়েছেন, কাজ করছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন যে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ার কারণে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং একটি যে অস্বস্তিকর অবস্থা সেটির মধ্যে দিয়ে কিন্তু নগরবাসীকে পোহাতে হচ্ছে এবং তারা চাচ্ছেন যে দ্রুত যেন সিটি কর্পোরেশনের উন্নত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়, সেই বিষয়টি কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দের দাবি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। স্থবির হয়ে পড়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ। এই ব্যাপারেই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত বাগেরহাটের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করেছে জেলা প্রশাসন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। আয়োজনে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। বাগেরহাটের যে কৃতি খেলোয়াড়রা রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক পেয়েছে তাদের কিন্তু জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। তাদেরকে উৎসাহ দিতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। যেসব খেলোয়াড়রা আসলে সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাফ যে চ্যাম্পিয়নশিপ নারী ফুটবল টুর্নামেন্ট হলো, সেখানে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের যিনি সহকারী কোচ ছিলেন মিস মিরোনা বেগম, তিনি আমাদের মাঝে রয়েছেন, তাকেও কিন্তু সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা একটু তার অনুভূতি শুনবো। জি,
আপনারা জানেন আমাদের মেয়েরা এই দুবার সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করছে এবং এটাতে আমি গর্বিত। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে এবং বাগেরহাট জেলা প্রশাসনকে যে তারই ধারাবাহিকতায় যে তারা আমাদেরকে সম্মানিত করছেন, এজন্য আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি ছাপ যাওয়ার মাধ্যমে আমাদের দেশবাসীর কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের মেয়েরা যেন খেলাধুলায় এগিয়ে আসে এবং দেশের জন্য সম্মান বয়ে আনে। এছাড়া আজকে কিন্তু বাংলাদেশ ভারোত্তোলন যে ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের কোচ বিশ্বাস আনিসুর রহমান এবং বাহরাইনে যে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট হবে সেখানে বাংলাদেশ থেকে 3 জন ভারোত্তোলক প্লেয়ার খেলতে যাচ্ছেন। সেই 3 জনের মধ্যে বাগেরহাটের বাকিবিল্লা রয়েছেন এবং এই 3 জনের যে কোচ হিসেবে যাচ্ছেন বিশ্বাস আনিসুর রহমান, তিনিও কিন্তু আমাদের সাথে রয়েছেন। তাদেরকেও কিন্তু জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনার ফলে বাগেরহাটের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আয়োজকরা। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে কীর্তি খেলোয়াড়দের সংবর্ধনার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। পর্যটন মৌসুম শুরু হলেও আসেনি কাঙ্ক্ষিত পর্যটক, বিপাকে রাঙামাটির পর্যটন খাত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, কাঙ্ক্ষিত পর্যটক না পেয়ে কি বলছেন খাত সংশ্লিষ্টরা, জানাবেন। আসলে শীতের শুরুকে পর্যটন মৌসুমের জন্য আশীর্বাদ বলা হলেও কিন্তু রাঙামাটিতে আসলে এখনো পর্যটন মৌসুমের খরা কাটেনি। কারণ শীতের শুরুতে পর্যটন যে স্পটগুলো থাকে আসলে সেগুলোতে পর্যটকদের যে পরিমাণ উপস্থিতি আসলে থাকে সেই পরিমাণ উপস্থিতি রাঙামাটিতে নেই। আমরা আজকে আসলে সরেজমিনে বর্তমানে আমি আছি রাঙামাটির যে প্রধান আকর্ষণ রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে। তো আসলে এখানে আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পর্যটকদের উপস্থিতি মোটামুটি রকমের থাকলেও আসলে খুব বেশি যে পর্যটকদের উপস্থিতি রয়েছে সেটা বলা যাবে না। আমরা কথা বলেছিলাম পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছিলেন যে সপ্তাহের অন্যান্য সময়গুলোতে আসলে পর্যটক একেবারেই থাকে না, কিন্তু বৃহস্পতি যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল থেকে সাপ্তাহিক ছুটি শুরু হচ্ছে, তো সেই হিসেবে আসলে কিছু কিছু পর্যটক রাঙামাটিতে আসতে শুরু করেছেন। আসলে রাঙামাটিতে যে ইমেজ সংকট ছিল পর্যটনের। মিশু, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।